বৃষ্টি ভেজা রামধনু প্রেজেন্স হোলি স্পেশাল ভালোবাসার গল্প রঙের ছোঁয়া তুমি শুরু হচ্ছে এখন। সামনেই রং খেলা। এই রং খেলার দিনটা প্রায় সকলের কাছেই ভীষণ স্পেশাল হয়। প্রিয় মানুষটার হাত দিয়ে প্রথম আবিরটা মাখা সত্যি একটা আলাদাই ভালো লাগা। সকলের মতো আমার কাছে হোলির দিনটা খুব স্পেশাল ছিল বলছি কারণ আজও হয়তো আমি হাসি মুখে রং তো খেলি, সবার দেওয়া আবির নিজের গায়ে তো মাখি, কিন্তু সেই রংটা শুধুমাত্র আমার শরীরেই গিয়ে লাগে, মনে গিয়ে নয়। শরীরটা রঙে রাঙা হলেও মনটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখানে রঙের ছিটে ফোটাও নেই। তাহলে চলো এবার শুরু করি আমার গল্প। হয়তো ভাবছো গল্পটা খুব বোরিং, বাট ট্রাস্ট মি, গল্পটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমার পরিচয়টা দেওয়া যাক। আমি বৃষ্টি। সেবার হঠাৎ করে ঠিক হলো যে হোলিটা মাসির বাড়ি গিয়ে সেলিব্রেট করা হবে। আসলে আমরা শহরে থাকি, এখানে হোলিটা কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। ঝাপসা দিনের মতো হোলিটাও কেটে যায়, কোনো বিশেষত্ব নেই। হ্যাঁ, তবে শান্তিনিকেতনে গেলে সেটা অবশ্য আলাদা ব্যাপার। শহরের রাস্তায় শুধুমাত্র পড়ে থাকা আবিরগুলোই জানান দেয় যে হয়তো হোলি বলতেও কিছু আছে। তো যেমন ভাবা তেমন কাজ। হোলির ঠিক 2 দিন আগে আমরা গিয়ে পৌঁছলাম আমার মাসির বাড়ি। সেবারও হোলির দিনটা ছিল সোমবার, আমরা পৌঁছলাম শনিবার দিন সকালবেলায়। গ্রামের আতিথেয়তার কোনো কমতি হয় না। যার বাড়ি যাওয়া হয় তার বাড়ি ছাড়াও সারা পাড়ার লোক চলে আসে আলাপ জমাতে আর আতিথেয়তাও করতে। শহরে এক বাড়ির খবর অন্য বাড়ি অবধি না পৌঁছালেও এখনো গ্রামে সেই একতাটা ভালোভাবেই দেখা যায়। আমরা তখন যেন সেলিব্রিটি, আলাদাই ব্যাপার আর কি। সকালে পৌঁছে খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়ে নিলাম। ঠিক বিকালবেলায় একজনের আগমন ঘটল। ওর নাম তৃষান। ও মাসির বাড়ির ঠিক পাশের বাড়িটা এসছে, মানে ওর মামার বাড়িতে। ওর বয়স ওই 22 বছর, ফর্সা, লম্বা, ঠিকঠাক চেহারা, মুখে দারুণ একটা হাসি। হ্যাঁ, ওইভাবে বলতে গেলে ক্রাশ খাওয়ার মতোই। মাসির বাড়িতে আমার বয়সী প্রচুর ছেলে মেয়েরা রয়েছে, ওদের সাথে আমার বেশ ভালো ভাব জমে গেছে। আসলে এর আগে যখন মাসির বাড়ি এসেছিলাম তখন একদমই ছোট আমি, তাই নতুন করেই সব কিছুর সাথে পরিচিত হচ্ছি। মাসির জায়ের একটা ছোট্ট ছেলে আছে, খুব কিউটও। সন্ধ্যাবেলা বোর হচ্ছিলাম, তাই ঠিক হলো আমরা, মানে যাদের সাথে আমার ভাব জমে উঠেছে, সবাই মিলে কোথাও কিছু কাছে পিঠে ঘুরতে বেরোবো। ফুচকা খাবো, ওরা আমাকে একটু গ্রামটাও ঘুরিয়ে দেখাবে, এই আর কি। সবাই রেডি। আমরা ঘুরতে যাব দেখে পুচকুটাও কান্না জুড়ে দিল, তাই মাসির যা বলল ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আনতে। মাসির যা বলতে গেলে আমারও মাসি। উনি আমায় জিজ্ঞাসা করলেন পুচকুটাকে কোন জামাটা পরাবেন। আমি একটা জামা দেখিয়ে বললাম এই জামাটা। তখনই দরজার পাশ থেকে ভেতরে ঢুকতে ঢুকতে একজন বলল, ও তো নতুন, পুচকোকে চেনেও না ঠিক করে, তাই ও আমার পছন্দের জামাটাই পরবে। দেখতে পেলাম তৃষান এসেছে। আসলে ও মাঝে মাঝে ছুটি পেলেই মামার বাড়ি চলে আসে, আর সেই সুবাদে মাসির বাড়ির সবার সাথেই ওর খুব ভাব। আমার বেশ রাগই হলো। আমি বললাম মাসি আমাকে জিজ্ঞাসা করেছে, তাই আমি যেটা বললাম পুচকু সেটাই পরবে। শেষ পর্যন্ত মাসি একবার আমার আর একবার ওর দিকে তাকিয়ে অন্য একটা জামা পুচকুকে পরিয়ে দিয়ে বলল, এই নাও, এবার শান্তি দুজনের। আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা বেশ ভালোই ঘুরলাম। রাতে গ্রামের সৌন্দর্যটা যেন একদম অন্যরকম। ইট কংক্রিটের শহরের থেকে বেরিয়ে এসে এই গ্রামের দৃশ্যটা দেখা সত্যিই দারুণ। হ্যাঁ, উনিও গেছিলেন ঘুরতে আমাদের সাথে, কিন্তু আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। রাতে সবাই মিলে ছাদে জড়ো হলাম গানের লড়াই খেলার জন্য। গানের লড়াই আমার খুবই প্রিয়। একে একে সবাই গান গাইলো ননস্টপ। এরপর এলো আমার পালা, আমিও গান গাইলাম। পাশ থেকে শুনতে পেলাম, তোমার তো গানের গলা বেশ ভালো। তৃষান আমার গানের গলার প্রশংসা করলো। আমি অবাকই হয়ে গেলাম। এই পচা উচ্ছেটার মুখ থেকে প্রশংসা শোনা না জানি কোন জন্মের পুণ্যের ফল। এসব ভেবে একটু হালকা করে হেসেও নিলাম সবার আড়ালে। রাতটা বেশ ভালোই কাটলো। পরের দিন সকালে আমার বন্ধুগুলো সব বেরিয়ে পড়েছিল ন্যাড়া পোড়ার হোলির আয়োজনের সব জিনিসপত্র, আবির এইসব কিনতে। সকালে ঘুম থেকে উঠে আমার একটু রাগই হলো, কি হতো আমায় সঙ্গে নিয়ে গেলে।
পরে জানলাম ওরা আমায় ডেকেছিল, কিন্তু আমি কুম্ভকর্ণের মতো বেঘরে ঘুমাচ্ছিলাম। আসলে আমি কিছুতেই সকালে উঠতে পারি না। মাঝে মাঝে জরুরি দরকার থাকলে উঠে পড়ি ঠিকই, কিন্তু অন্য সময় একদমই নয়। সে আমি রাতে যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না কেন। কি আর করার, ফ্রেশ হয়ে সকালের খাওয়া শেষ করে মাসির ঘরে গিয়ে টিভিটা চালিয়ে বসে পড়লাম। আমি একাই ছিলাম ঘরে। হঠাৎ তৃষা নিল, বলল, তুমি যাওনি ওদের সাথে? আমি বললাম না, ঘুম থেকে উঠতেই পারিনি। আমারও তো সেম কেস। দুজনেই টিভিতে গান দেখছিলাম। দু একটা কথাও হলো ওর সাথে। মোটমাট বুঝতে পারলাম ছেলেটাকে যেরকম খারাপ রুড ভেবেছিলাম সেরকম না। বিকেলবেলা সবাই মিলে নেড়াপড়ার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লাম। আমি আর তৃষান একটু ক্লোজ ফ্রেন্ডই হয়ে গেছি। চোখাচুকি হলেই হাসছি, কথা বলছি। ন্যাড়াপোড়ার জন্য বুড়ির ঘর বানানো শেষ। এবার সবাইকে ডাকা হলো ন্যাড়াপোড়া দেখার জন্য। সব ভালোভাবে মিটে গেল। তৃষানকে একটু বেশি খেয়াল করছি আমি, কেন জানি না। রাতে খাওয়া দাওয়া শেষে ওরা বলল আজও গানের লড়াই খেলা হবে। আমার বেশ ঘুমই পাচ্ছিল, কিন্তু গানের লড়াই খেলতে রাজি হয়ে গেলাম। হয়তো তৃষানের দিকে মনটা এগোতে চাইছে। গানের লড়াই শুরু হলো। আমি তৃষানকে নিখুঁতভাবে অবজার্ভ করতে লাগলাম, ওর বেখেয়ালে। রাত 2টো প্রায়। সবাই বলল এবার ঘুমোতে যাওয়া যাক, কাল তো দোল, দারুণ মজা করতে হবে। কিছুতেই যেতে ইচ্ছা করছিল না ঘরে। সবাইকে ছেড়ে না, তৃষানকে ছেড়ে। তবুও অগত্যা ঘরের দিকে পা বাড়ালাম। রাতে ঘুমানোর আগে কিছু দৃশ্য ফুটে উঠল। হ্যাঁ, তৃষানকে নিয়েই ভাবলাম। সময়টা মন্দ যাচ্ছে না। তখনও তেমন প্রেমের গন্ধ পাইনি। ভেবেছিলাম শুধুই বন্ধুত্বের ভালো লাগা। পরের দিন সকাল হলো। আজ হোলি। সবাই সবাইকে আবির মাখাচ্ছে। লাস্টে তো বালতি করে রং গুলে সবাই সবাইকে স্নান করিয়ে ছেড়েছি। এই রং সহজে উঠবার নয়। প্রায় 3টে অবধি রং খেলে সবাই যে যার মতো গেলাম স্নান করতে। ঠিক হলো সন্ধেবেলা পার্কে ঘুরতে যাব। পার্ক বলতে শুধু দোলনা স্লিপ তা নয়, বোটস আছে, অনেক রকম দোকান আছে, ঘোরার জায়গা আছে, এমন এরকম একটা জায়গা। সন্ধেবেলা সবাই বেরিয়ে পড়লাম। যেতে যেতে শুনতে পেলাম তৃষান বলছে, আজই আমি পার্কে কিছুটা ঘুরে বাড়ি চলে যাব। সবাইকে আগে বলিনি কারণ সবার মন খারাপ হবে। সবাই ওকে বলতে লাগলো আজ না যেতে। ওরা কি বলছে কিচ্ছু আমার কানে ঢুকছে না। শুধু কানে বাজছে যে ও আজ চলে যাবে। তাতে আমার কি? ও তো এখানে থাকতে আসেনি, না তো আমি এখানে থাকতে এসেছি। তাহলে এমন অস্থির লাগছে কেন আমার? ওরা হঠাৎ আমাকে খেয়াল করে বলল, একে তো আজ তৃষান চলে যাচ্ছে, তার মধ্যে আবার তোর মুখটা এত শুকনো লাগছে কেন? আসার সময় তো ঠিকই ছিলি। না, তৃষান এই কথাগুলো শোনেনি। ও যেন কার সঙ্গে ফোনে কথা বলছিল। আমি ওদের বললাম, কই না তো, আমি তো ঠিকই আছি। পার্কে ঘুরলাম একেবারে মনমরা হয়ে। হঠাৎ করে তৃষানের ফোনে কল এলো। ও বেরিয়ে গেল সবাইকে বাই বলে। আমাকে একবার খেয়ালও করলো না। এতটা বন্ধুত্ব হয়ে গেছিল, অথচ ও একবার আমাকে ও চলে যাওয়ায় কারোরই ভালো লাগছিল না। তাই সবাই ফিরে এলাম বাড়িতে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম চোখের কোণে মেঘ জমেছে। আর একটু বাইরে দাঁড়ালে হয়তো সেই মেঘ বর্ষণ সবাই দেখে ফেলতো। তাই তাড়াহুড়ো করে ঢুকেছিলাম ওয়াশরুমে। চোখ দিয়ে সমানে জল ঝরছে, থামার কোনো নামই নেই। আমার কান্নার শব্দ যাতে কেউ শুনতে না পায় তাই কলটা স্পিডে খুলে দিলাম। প্রায় 20 মিনিট হতে চলল, কান্না থামার নামই নিচ্ছে না। আমি কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছি না। সবাই আড্ডা দিতে ব্যস্ত, তাই আমাকে কেউ খেয়াল করেনি। কিন্তু আমাকে তো নর্মাল হতেই হবে। এই প্রথমবার অজানা কারো দূরে যাওয়ায় আমার চোখে জল এলো। হ্যাঁ, ও তো অজানাই আমার কাছে। নিজেকে খুব কষ্টে সামলে বাইরে বেরিয়ে এলাম। সেদিন রাতে ওরা খেলতে ডাকলেও আমি কিছুতেই গেলাম না। সব জায়গায় ওর স্মৃতি, ওর হাসি মুখটা ভেসে বেড়াচ্ছে যেন। আমি বললাম পরের দিনই বাড়ি ফিরে যাব। সেই মতো পরের দিনই বাড়ি ফিরে এলাম। এরপর যখন একবার মাসির বাড়ি গিয়েছিলাম, তখন আচমকাই খেয়াল করেছিলাম ও আর ওর একটা বন্ধু ওর মামা বাড়ি এসেছে। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি নিজের চোখে। সেদিন ও বেশিক্ষণ না থেকেই ফিরে গিয়েছিল। মাসির বাড়িতেও দেখা করতে আসেনি। আমি গিয়ে দেখা করিনি কারণ ও যদি আমায় চিনতে না পারে, আর যদি চিনেও থাকে হাই হ্যালো ছাড়া আর কী বা বলবো। ওর নামের আঘাতে মনে যে পট্টি বেঁধেছিলাম
তার তো কাজ করার নামই নেই। যাও বা একটু কাজ করেছিল, ওকে আরো একবার দেখে সেই ক্ষত আরো গাঢ় হলো। কিছুতেই ওকে ভুলতে পারছিলাম না, ওকে নিয়ে ভাবা বন্ধ করতে চেয়েও পারছিলাম না। আগে মাসির বাড়ির বন্ধুগুলোকে ফোন করতাম যাতে ও আসলে একটু ওর খবর জানতে পারি, কিন্তু এখন কল করাও বন্ধ করে দিয়েছি। জানতে পেরেছিলাম ওর নাকি একটা গার্লফ্রেন্ড হয়েছিল, যার প্রেমেও পাগল হয়ে গিয়েছিল। তারপর নাকি ব্রেকআপ হয়ে গেছে। এরপর আরও বেশি পরিমাণে আমি ওকে ভুলতে চাইছিলাম, কিন্তু ওই যে বলে না, যাকে আমরা ভুলতে চাই তাকে আমরা ভুলতেই পারি না, আর যাকে মনে রাখতে চাই তাকে মনে রাখতে পারি না। আমারও সেম অবস্থা। এই রকমভাবেই বছরগুলো কাটাচ্ছিলাম ওকে ভুলে থাকার লড়াই করে। মাসির বাড়ি আমি আর খুব একটা যাই না, আর বাধ্য হয়ে যেতে হলেও মনে মনে প্রার্থনা করি যাতে ওর সাথে আমার দেখা না হয়। না, ভুলিনি ওকে আমি, তবুও চেষ্টা চালাচ্ছি। প্রথমে ভেবেছিলাম হোলিতে তোলা ওর সাথে ছবিগুলো রেখে দেব, ওগুলো দেখব ওকে মনে পড়লে। তারপর ভাবলাম, না, কি লাভ রেখে ওগুলো, ওকে ভুলতে গেলে ওর ছবি ডিলিট করতে হবে আমাকে আমার গ্যালারি থেকে, আমার মন থেকেও। মাসির বাড়ির বন্ধুগুলোর কারোর সাথেই আর যোগাযোগ রাখেনি, কিন্তু হঠাৎ পরশুদিন ওরা কল করলো। টুকটাক গল্প করছিল, অভিমানও করছিল। কথায় কথায় হঠাৎ বলল, এই রং খেলার দিন তৃষানের বিয়ে, ওদের সকলের নেমন্তন্ন আছে, ওরা সবাই যাবে। কথাটা শুনে মনটা ভেঙে চুরে গেল, হার্টবিটটা যেন এক লাফে আকাশ ছিল। আমি হালকা হেসে বললাম, ও আচ্ছা, ভালো তো, আমি না এখন রাখি রে, আমার টিউশন আছে, বলে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে চোখ বুজতেই মনে পড়তে শুরু করলো ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। চোখ বেয়ে নেমে এলো ঝর্ণারা, মুখে হাসি ফুটিয়ে চোখে ঝর্ণাদের সাথে নিয়ে বসলাম ডায়েরি লিখতে। না, আগে কখনো ডায়েরি লিখতাম না, কিন্তু মনের মধ্যে জমিয়ে রাখা এই কথাগুলো কাউকে বলে ওঠার সাহস বা ইচ্ছে কোনোটাই হয়নি। তাই এই ডায়েরি লেখা, মনটা একটু হালকা করার জন্য। যদিও সেটা সম্ভব নয়, তবুও লিখতে থাকি মনের কথাগুলো। ডায়েরিটা যেন এক নীরব বন্ধু, সবই জানে কিন্তু কিছুই বলে না। আজও তাই লিখতে বসলাম। প্রিয় তিশান, আমি না হয় তোমার হাতের লাল আবিরে রাঙিয়ে দেওয়া মিথ্যে বউ হয়েই থাকলাম। ভালো থেকো তুমি তোমার সত্যিকারের বউটাকে নিয়ে। প্রতি রাতে স্বপ্নেতে তোমায় নিয়েই আমি আমার সংসার সাজাবো। সেই সংসারটাই কিন্তু তোমার সত্যি বউয়ের কোনো জায়গা নেই। সেখানে থাকবে আমিময় তুমি আর আমাদের একটা ছোট্ট সংসার। হয়তো কখনো দেখা হবে আমাদের বাস্তবের মাটিতে। সেদিনও তুমি দেখবে আমি আজকের মতোই একা। তুমি হয়তো সংসারী তখন, ব্যস্ত বউ বাচ্চাকে নিয়ে। আচ্ছা, তোমার বাচ্চাটা কখনো জানতে পারবে ওর মা হতে চাওয়া একটা মেয়ে ছিল যে ওর বাবাকে খুব ভালোবাসতো? কিসব বকছি আমি, তাই না? যে কথাগুলো ওর বাবাই জানতে পারলো না, সেটা ও কি করে জানবে? সত্যি তুমি আমার জীবনে রঙের ছোঁয়া। হঠাৎ করে জীবনে এসে আমার মনটাকে রাঙিয়ে তুললে, একদম সানলাইটের মতো। আবার সেই তুমি আমার জীবনটাকে জেব্রা ক্রসিংয়ের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে চলে গেলে নিজের অজান্তেই বহুদূর। হোলি, রং এসব আমার পছন্দ ছিল বরাবরই, কিন্তু ফাঁকা সিঁথিতে রাঙিয়ে থাকা ওই টকটকে লাল সিঁদুরটার লোভ আমার বড্ড বেশি। কিন্তু এই লোভটা আর কখনোই পূরণ হবার নয়। সিঁদুরটা বড্ড ভালোবাসার ঠিকই, কিন্তু সেটা তখনই যখন সেটাই তোমার হাতের ছোঁয়া থাকবে। তাই আমার সিঁথিটা না হয় খালি থাক বাস্তবের মাটিতে। আমার স্বপ্নের সংসারে আমি কিন্তু রোজই তোমার হাত থেকে সিঁদুর পরব। তখন কিন্তু না করো না। সবাই বাস্তবে বেঁচে স্বপ্ন উপভোগ করে, আর আমি স্বপ্নে বেঁচে জীবন উপভোগ করব। দারুণ ব্যাপার, তাই না? আমার ভালোবাসার একমাত্র অংশীদার তুমিই ছিলে, তুমিই আছো, আর তুমিই থাকবে। कहता है सब कह दूं पर होठ से गए कैसे